বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম স্বপ্ন বাসবদত্তম লেখা। বৎসরাজ্য উদয়নের শত্রুরাজ আরুণী কর্তৃক অধিকৃত রাজ্য পুনরুদ্ধারের পরিকল্পনা অনুসারে উদয়নের মন্ত্রী যৌগন্ধরায়ণ পরিব্রাজকে এবং উদয়নের পত্নী বাসবদত্তা আবন্তিকার ছদ্মবেশে রাজগৃহে যাওয়ার পথে এক তপবনে প্রবেশ করেন। সেই সময় মগধের রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে আসা রাজকর্মচারীরা উদ্ধতভাবে রাস্তা থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছিল। তাতে বাসবদত্তা নিজেকে অপমানিত মনে করায় মন্ত্রী যৌগন্ধরায়ণ রানীকে সমস্ত অদৃষ্টে খেলা বলে সান্ত্বনা দিলেন। তপবনে এসে কাঞ্চুকের ঘোষণা থেকে যৌগন্ধরায়ণ জানতে পারলেন যে মগধরাজ দর্শকের ভগিনী পদ্মাবতী এসেছেন এ আশ্রমে রাজমাতার দর্শনে। তিনি আজ এ আশ্রমে রাত কাটাবেন। পদ্মাবতীর ইচ্ছায় আশ্রম অধিবাসীদের অভিলাষিত দ্রব্য দান করে কৃতার্থ হন। এটাই সুবর্ণ সুযোগ মনে করে যৌগন্ধরায়ণ প্রার্থনা জানালেন যে তার ভগিনীর স্বামী বিদেশে থেকে না আসা পর্যন্ত চারিত্রিক শুদ্ধতা রক্ষার দায়িত্ব যেন পদ্মাবতী কিছুদিনের জন্য গ্রহণ করেন। ন্যায়সুরক্ষা কষ্টকর ভেবে কাঞ্চুকীয় প্রার্থনা পূরণে অনিচ্ছা প্রকাশ করলে ধীরা ধর্মপ্রিয়া পদ্মাবতী সত্যরক্ষার জন্য আবন্তিকাকে নাশরূপে গ্রহণ করলেন। এমন সময় সেখানে এক ব্রহ্মচারী এসে উপস্থিত হয়েছেন বিশ্রামের জন্য। তার সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে জানা যায় রাজগৃহ থেকে আগত ওই ব্রহ্মচারী বেদবিদ্যা লাভের জন্য লাবানো গ্রামে এতদিন বাস করছিলেন। সেখানে এক দুর্ঘটনা ঘটায় তিনি সেখান থেকে চলে এসেছেন। দুর্ঘটনাটি হলো বৎসরাজ উদয়ন একদিন মৃগয়ায় বের হয়ে লাবানো গ্রামে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাসবদত্তা ভস্মীভূতা হয়েছেন এবং তার উদ্ধার করতে গিয়ে মন্ত্রী যৌগন্ধরায়ণও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। উদয়ন মৃগয়া থেকে ফিরে এসে পত্নী শোকে এমন করুণ ক্রন্দন ও বিলাপ করছেন যে তা সচরাচর দেখা যায় না। মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ছেন। মন্ত্রী রুমান্নান তাকে প্রাণপণ চেষ্টায় বাঁচিয়ে তোলেন। এই বলে ব্রহ্মচারী বিদায় নিলেন। বাসবদত্তা কিছুটা আশ্বস্ত হলেন। আমত্তা রুমান্নান উদয়নের প্রতি অসাধারণ পরিচর্যা শুনে আর নিজের পরিকল্পনা ঠিকমতো কার্যকর হচ্ছে জেনে মন্ত্রী যৌগন্ধরায়ণও খুশি হলেন। ব্রহ্মচারীর মুখে উদয়নের স্ত্রী মারা গেছে শুনে এবং বাসবদত্তার প্রতি উদয়নের গভীর অনুরাগ দেখে পদ্মাবতীর তার উদয়নের প্রতি আকর্ষণ জন্মায়। এরপর সন্ধ্যা নেমে এলে বিশ্রামের জন্য সকলে নিজ নিজ স্থানে প্রস্থান করেন। এরপরে হচ্ছে দ্বিতীয় অঙ্ক। এতক্ষণ প্রথম অঙ্কে বলছিলাম, এবার হচ্ছে দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্কের ঘটনা কিছুদিন পরে মগধের রাজধানী রাজগৃহে অন্তঃপুরের প্রমোদকাননে পদ্মাবতী আবন্তিকার ছদ্মবেশধারিণী নাশরূপে রক্ষিতা বাসবদত্তার সঙ্গে কন্দুক ক্রীড়ায় রত। কথা প্রসঙ্গে বাসবদত্তা পরিহাস ছলে পদ্মাবতীকে মহাসেনের পুত্রবধূ বলে সম্বোধন করলে পদ্মাবতী মহাসেনের পরিচয় জানতে চান। তখন বাসবদত্তা বলেন উজ্জয়নের রাজা প্রদ্যোৎ অপর নাম মহাসেন, কারণ তার অনেক সৈন্য আছে। এদিকে পদ্মাবতীর পরিচারিকা বলে পদ্মাবতী উদয়নের গুণে মুগ্ধ হয়ে তাকেই বিয়ে করতে চান। এমন সময় ধাত্রী এসে বলে মগধরাজ উদয়নের গুণে মুগ্ধ হয়ে তার ভগিনী উদয়নের হাতে সেপে দেওয়ার বাগদান করেছেন, কিন্তু পরক্ষণে একজন চেটি এসে জানায় বিয়ে শুভলগ্ন থাকায় সেদিন বিয়ে হবে। স্বেচ্ছা নির্বাসন ও বিরহের যন্ত্রণার সঙ্গে আবার স্বপত্নী লাভের বেদনায় বাসবদত্তা অত্যন্ত ব্যাকুল হয়ে মনে মনে বলছেন এরা যত তাড়াতাড়ি করছে আমার হৃদয় ততই অন্ধকারময় হয়ে উঠছে। এরপরে তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কে প্রথমে দেখা যায় উদয়নের সঙ্গে পদ্মাবতীর বিবাহের বৃত্তান্ত শুনে বিষণ্ণ হয়ে বাসবদত্তা মঞ্চে প্রবেশ করেছেন। মগধরাজের রাজন্তপুরে প্রমোদকাননে নির্জনে বাসবদত্তা যখন তার দুঃখের কথা ভাবছেন সেই সময় এক চেটি জানালেন যে তাকে এমনই কৌতুক মালিকা অর্থাৎ বিবাহের মালা গাঁথতে হবে।
একথা শুনে বাসবদত্তা ভাবলেন, ভাগ্য বাস্তবিকই অকরুণ। চেটির কাছে উদয়নের প্রশংসা শুনতে শুনতে বাসবদত্তা ফুলের মধ্যে থেকে অবিধবাকরণ ঔষধি বেশি করে মালা গাঁথলেন। সপত্নীমর্দন ঔষধি তিনি মালাই গাঁথবেন না বলে বললেন, কারণ সপত্নী বাসবদত্তা মারা গেছে। মালা নিয়ে চেটি চলে গেল বিষণ্ণ বাসবদত্তার দুঃখ ভোলার জন্য তার নির্জন শয্যা কক্ষে চলে গেলেন। চতুর্থ অঙ্ক। তৃতীয় অঙ্কের প্রায় কিছুদিন পরের ঘটনা। শরতের এক মধ্যাহ্নে রাজঅন্তপুরে প্রমোদকাননে পরিভ্রমণের জন্য পদ্মাবতীকে অবন্তিকা ও চেটির সঙ্গে নিয়ে আসেন। সেখানে একখানি শিলাখণ্ডের ওপর বসে পদ্মাবতী ও অবন্তিকা পরস্পরের উদয়নের পত্নী প্রেমের বিচার বিশ্লেষণ করতে লাগলেন। এমন সময় উদয়নে এলেন বিদূষক ও উদয়ন। তাদের আসতে দেখে পদ্মাবতী, অবন্তিকা ও চেটি মাধবীলতা কুঞ্জে আত্মগোপন করে গোপনে উদয়ন ও বিদূষকের কথোপকথন শুনতে লাগলেন। বিদূষক প্রমোদকাননের জনশূন্য দেখে কৌতূহলী হয়ে রাজাকে প্রশ্ন করলেন যে উদয়নের কাছে তখনকার বাসবদত্তা এবং এখনকার পদ্মাবতী, এই দুয়ের মধ্যে কে রাজার অধিক প্রিয়? রাজা প্রথমে বলতে না চাইলেও বিদূষকের অধিক পীড়াপিড়িতে রাজা বললেন, পদ্মাবতীর মতো অত্যন্ত রূপবতী গুণবতী তরুণী পত্নী লাভ করলেও বাসবদত্তার প্রতি তার প্রেম বিন্দুমাত্র কমেনি। এরপর রাজা বিদূষককে বলপ্রয়োগের কৃত্রিম ভয় দেখিয়ে জানতে চাইলেন যে বিদূষকের কাছে প্রিয়া। রাজার প্রশ্নের উত্তরে বিদূষক বললেন, দেবী বাসবদত্তা তার বেশি কাছে এবং শ্রদ্ধেয়। গোপনে তার প্রতি স্বামীর গভীর ভালোবাসা জেনে বাসবদত্তা আনন্দিত হলেন, আর পদ্মাবতী মনে কষ্ট পেলে উদয়নের গভীর প্রেমের প্রশংসা করলেন। বাসবদত্তার শোকে উদয়নের চোখে জল এলো। বিদূষক তার চোখ ধোয়ার জন্য জল আনতে গেলেন। সেই সুযোগে পদ্মাবতীকে উদয়নের কাছে রেখে অবন্তিকা ও চেটি বলে গেলেন। বিদূষক জল নিয়ে এলে পদ্মাবতী তার কাছে উদয়নের চোখের জল কেন জিজ্ঞাসা করলেন। কিংকর্তব্য বিমূঢ় বিদূষক পরে উপস্থিত বুদ্ধির সাহায্যে বললেন যে কাশকুসুম রেণু পড়ায় প্রভু শাস্ত্রনেত্র হয়েছেন। নববিবাহিতা পদ্মাবতী অপ্রিয় সত্য শুনে ব্যথিত হবেন, এই আশঙ্কায় রাজা ছলের আশ্রয় নিয়ে বিদূষকের কথা সমর্থন করেন। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিদূষক বললেন যে এখন উদয়ন মহারাজ দর্শকের সঙ্গে দেখা করা উচিত। উদয়ন ও এই প্রস্তাবে সমর্থন করলে সবাই চলে গেলেন। এরপরে পঞ্চমাঙ্গে প্রবেশের মধ্যে পদ্মিনিকা ও মধুকরিকা নামক দুই পরিচারিকার কথোপকথনে জানা যায় যে পদ্মাবতী শিরোপীড়ায় আক্রান্ত হয়ে সমুদ্র গৃহে অবস্থান করছেন। এই কথা এক পরিচারিকা উদয়ন ও বিদূষককে জানালেন। তারা সেখানে গেলেন, কিন্তু সেই ঘরে পদ্মাবতীকে দেখতে না পেয়ে রাজা তার অপেক্ষায় বিছানায় এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েন। সেই সময় উদ্বিগ্ন বাসবদত্তা সেখানে এসে অল্প আলোয় রাজাকে পদ্মাবতী মনে করে এবং সে সুস্থ আছে জেনে তার পাশে শুয়ে পড়েন। তখন রাজা উদয়ন বাসবদত্তার স্বপ্ন দেখে বলে উঠলেন, হা বাসবদত্তে! রাজার কণ্ঠস্বর শুনে তিনি জেগে আছেন ভেবে আত্মগুপ্তির প্রকাশের সম্ভাবনা ও যৌগন্ধরানের অভিসন্ধি বিফল হবে ভেবে ভীত হয়ে পড়েন। পরে বুঝতে পারেন উদয়ন স্বপ্ন দেখছেন। সেখানে আর কেউ না থাকায় প্রিয়তমকে কিছুক্ষণ দেখার এবং তার স্বপ্নের উত্তর দেওয়ার প্রলোভনে বাসবদত্তা সেখানে কিছু সময় থেকে গেলেন। পরে রাজার একখানি হাত শয্যা থেকে নিচে ঝুলে পড়লে সেই হাত বিছানায় তুলে দিয়ে পাছে কেউ দেখে ফেলে এই ভেবে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যান। বাসবদত্তার স্পর্শে রাজার ঘুম ভেঙে যায়। তিনি বাসবদত্তাকে এক পলক দেখতে সেই দিকেই গেলেন, অমনি দ্বারে আঘাত পেয়ে আহত হন। এমন সময় বিদূষক এলে রাজা তার অভিজ্ঞতার কথা বিদূষককে বলতে গিয়ে পরম আত্মতৃপ্তিতে বললেন। বিদূষক তাকে বোঝালেন বাসবদত্তা মারা গেছেন, তিনি আসতে পারে না, এটা স্বপ্ন মাত্র। বিদূষকের কথায় রাজার সংশয় পুরোপুরি দূর হলো না। তার মতে বাসবদত্তা জীবিত আছেন।
ইত্যবসরে কঞ্চুকীয় এসে সংবাদ দিল যে অমাত্য রুমন্যার আরুণীর বধ করার জন্য সসৈন্যে উপস্থিত হয়েছেন। রাজা উৎসাহিত হয়ে শত্রু রাজাকে বধ করতে কৃতসংকল্প হলেন। এবার ষষ্ঠ অঙ্কের প্রারম্ভে মধ্যে দেখা যায় যে কৌশাম্বীর রাজা উদয়ন কাঞ্চনতরণ দ্বারে প্রদ্যোৎ মহাসেনের কাছে থেকে রৌভ্য নামে কঞ্চুকীয় এবং বাসবদত্তা ধাত্রী রাজা ও রানীর বার্তা বহন করে উপস্থিত। তারা উদয়নের দর্শন প্রার্থী। এদিকে রাজা হারিয়ে যাওয়া ঘোষবতী বীণার সুরে দেখে শুনে বাসবদত্তার কথা মনে পড়ে যায়। রাজা শোকে মুহ্যমান। বীণা বাসবদত্তাও ভালোবাসতেন। উভয়ে প্রেম ও বিবাহের সেতু। মনে হচ্ছে বীণা সরিয়ে দেওয়া এবং আবার ফিরিয়ে দেওয়ার মধ্যে রয়েছে নায়ক নায়িকার পুনর্মিলনের প্রথম পদক্ষেপ। রাজা উদয়ন তার নববিবাহিতা পত্নী পদ্মাবতীকে সঙ্গে নিয়ে কঞ্চুকীয় বাসবদত্তা ধাত্রীর সঙ্গে দেখা করলেন। কঞ্চুকীয় মহারাজ মহাসেনের রাজ্য পুনরুদ্ধারের জন্য অভিনন্দন বার্তা জানালেন এবং ধাত্রী অঙ্গারবতীর আশীর্বাদ বাণী শুনে বললেন যে রানী উদয়নকে পুত্র স্নেহে চোখে দেখেন এবং তাকে জামাতা করার ইচ্ছা প্রথম থেকেই ছিল, কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার পূর্বে বাসবদত্তাকে নিয়ে চলে আসায় তার উদয়ন ও বাসবদত্তার ছবি এঁকে সেই চিত্রফলকে বিবাহ ক্রীড়া সম্পন্ন করেছেন। সেই চিত্রফলক এখনও তার কাছে প্রেরণ করা হয়েছে, যা দেখে রাজা শান্ত হতে পারেন। রাজার আদেশে চিত্রফলক আনা হলে তাতে বাসবদত্তার প্রতিকৃতি দেখে পদ্মাবতী অত্যন্ত বিস্মিত হয়ে রাজাকে বললেন যে বাসবদত্তার প্রতিকৃতির মতন এক ভ্রসিত পত্রিকার নারী অবন্তিকা তার কাছে ন্যাসরূপে আছে। এক পরিব্রাজক তাকে গচ্ছিত রাখেন। এমন সময় ব্রাহ্মণ পরিব্রাজকের ছদ্মবেশধারী যৌগন্ধরান পদ্মাবতীর কাছে উপস্থিত হলেন তার গচ্ছিত ভগিনী অবন্তিকাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তখন অবন্তিকা বেশিনী বাসবদত্তা সেখানে আনা হলো। সাক্ষীরূপে দেখে ধাত্রী তাকে চিনতে পারলেন, কিন্তু যৌগন্ধরান তাকে ভগিনী বলে দাবি করলে রাজা উদয়ন তাকে দেখতে চান। তখন যৌগন্ধরান ও বাসবদত্তা উভয়ের আত্মপ্রকাশ করে রাজাকে অভিনন্দন জানালেন। যৌগন্ধরান তার কৃতকর্মের জন্য পদতলে পড়ে ক্ষমা চাইলেন, আর পদ্মাবতীও কোনো অজ্ঞাত অপরাধের জন্য বাসবদত্তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। কৌশাম্বী রাজ্য উদ্ধার হওয়ার জন্য যৌগন্ধরানের আচারিত পন্থা প্রশংসা করে রাজা তাকে ধন্যবাদ দিলেন। রাজা উদয়নের সঙ্গে বাসবদত্তার পুনর্মিলন নাটকের পরিসমাপ্তি ঘটল। আজকের মতন গল্প এটুকুনি। তোমরা জানাবে কেমন লাগলো শুনে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তাহলে ভাসের লেখা নাটক স্বপ্ন বাসবদত্তম গল্পটি তোমাদের কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশি খুশি থাকবে। আজকের মতন এইটুকুনি।